ষড়যন্ত্র তো এখনো চলে যায় নাই। একটা ধাপ আমরা পেরিয়েছি। 15 বছরে শেখ পরিবার খেয়েছে, আওয়ামী লীগের দোসররা খেয়েছে। আপনার শোতে গতবারই আরাফাত এসেছিল, সে জয়ের খুব কাছের লোক হিসেবে পরিচিত। যেমন আমি বাংলাদেশ থেকে এখন আপনার সাথে যুক্ত হয়েছি, ঢাকা আমার বাসার থেকে যুক্ত হয়েছি। এখন সে কোথা থেকে যুক্ত হয়েছে আমি জানি না। একটা খুনের আসামি, তার বিরুদ্ধে খুন মার্ডার মামলা হয়েছে 5ই অগস্টের পরে। সেই লোক টকশোতে এসে বিভিন্ন কথা এখনো বলে যাচ্ছে। এখনো কিন্তু আওয়ামী লীগের লোকজন ঘুরে বেড়াচ্ছে। ষড়যন্ত্র শেখ হাসিনা বা কিছু কিছু লোক পালিয়ে গেছে। শেখ পরিবারের লোকজন হয়তো জানতো যে তারা টিকতে পারবে না, তারা আগে থেকে পালিয়ে গেছে। কিন্তু এখনো কিন্তু অনেক লোকজন রয়ে গেছে, এবং যারা পালিয়ে গেছে তারাও তো বসে নাই। তারাও যে যেখান থেকে পারছে তারা কিন্তু দেশের বিরুদ্ধে, যেমন আরাফাত এসে আপনার টকশোতে কথা বললো, আজগুবি সব কথাবার্তা বললো। এই সেই এইগুলো কিন্তু তারা করে যাচ্ছে। তো ষড়যন্ত্র এখনো চলছে। আমার মনে হয় এই তো অন্তর্বর্তীকালীন সেই সরকার ষড়যন্ত্র প্রফেসর তো ইউনূস সাহেব সম্ভবত সেটা বুঝতে আরো পারছে। চলতেই থাকবে, সেটি তো আসলে শেষ হয়ে যাবে না, তাই না? মানে তাহলে কি তিনি দেশে ফিরতেই পারবেন না? মানে এই ষড়যন্ত্র কি শেষ হবে কখনো মনে অবশ্যই করেন? উনি ফিরবেন, অবশ্যই উনি ফিরবেন। একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা যখন এই ইন্টারিম সরকার করবে, এখনো তো এই যে ওনারা কিছু কমিশন গঠন করেছেন, কমিশনের রিপোর্ট গুলো এখনো আসে নাই। আমাদের বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনাগুলো এখনো ঘটছে। সচিবালয়ে আগুন লাগছে, এখানে ওখানে ঘটনা ঘটছে, যেখানে যেখানে আহ সেনাবাহিনী গিয়ে সেগুলো ট্যাকেল দিতে হচ্ছে। এখনো জনপ্রশাসন পাকাপোক্তভাবে বসতে পারে নাই, কারণ এখনো আওয়ামী লীগের দোসররা ভিতরে আছে। হুম। আহ পুলিশ বাহিনীর উপর এখনো পুরোপুরি আস্থা কিন্তু বাংলাদেশের জনগণের ফিরে নাই, যেটা আমরা রুট লেভেলে দেখতে পাই। সে পুলিশ বাহিনীকে আরো শক্তিশালী হতে হবে। এই এই জিনিসগুলো কিন্তু এখনো বাকি রয়ে গেছে করা। তো যখন উনি মনে করবেন যে সঠিক টাইম, তখনই উনি ফিরে আসবেন। ওনার বাংলাদেশে না ফেরার কোনোই কারণ নাই। উনি এটাই আসলে আমি বাংলাদেশে বারবার ফিরবেন। বোঝার চেষ্টা করি বা আপনাদের কাছে জিজ্ঞাসা বাংলাদেশের করি। জন্যই তো উনি রাজনীতি করছেন, হ্যাঁ, বাংলাদেশের জন্যই তো উনি রাজনীতি করছেন। নিশ্চয়ই। কিন্তু কিছু এলিমেন্টস তো এখনো রয়ে গেছে। এখনো কিন্তু একটা পারসেপশন রয়ে গেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো শক্তভাবে বসতে পারে নাই। শক্তভাবে বসতে পারলে আরাফাত কিভাবে আপনার টকশোতে এসে টকশো করে? কেন হি ইজ নট বিন অ্যারেস্টেড ইয়েট? হুম। এখনো তো অনেক এখনো ঘুরে বেড়াচ্ছে। যারা যারা দুর্নীতি করেছে, যারা বরং বরং আহ, বরং এখনো সরাসরি দেশের বাইরে খুনের চলে যাচ্ছেন, এরকম খবরও আমরা চলে পাচ্ছি। যাচ্ছে। মার্ডারের মানে তারা মানে গুলি করার অর্ডার দিয়েছে এমন লোকজনও পালিয়ে আছে, বা তারা চলে গেছে, বা দেশে কোথায় আছে আমি জানি না। এই জিনিসগুলো তো এই সরকার খুঁজে বের করতে পারছে কি পুরোপুরি? হ্যাঁ, না পারছে না, কিন্তু তারা কিন্তু বলছে আমার বিচার এখানেই করবে। প্রশ্ন যে এই সরকার এই সব জিনিস খুঁজে বের করবে, তাদের বিচার হবে, বা এই সংকটগুলো সব সমাধান হয়ে যাবে, তারপর তারেক রহমান আসবেন, এমনটি তো হবার কথা না নিশ্চয়ই। না, এগুলো তো চলমান প্রক্রিয়া। মানুষ এগুলো মানে বিচার হতে হবে, সংস্কার হতে হবে। আপনার প্রশ্নের উত্তরটা আপনি বারবারই একই কথা জিজ্ঞেস করছেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই। ওনার মামলাগুলো যখন ডিউ প্রসেস, উনি চায় না যে হুম। শেখ হাসিনার মতো ওনার মামলাগুলো গায়েব হয়ে যাক, বা প্রফেসর ইউনূস যখন উনি প্রধান উপদেষ্টা হলো, ওনার মামলা একটা অর্ডিন্যান্সে উনি চলে গেল। সেটা উনি চাচ্ছেন না। উনি উনি চাচ্ছেন যে আইনি প্রক্রিয়ায় ওনার মামলাগুলো শেষ হোক, এবং একটা স্থিতিশীল অবস্থা। আমার আপনার চেয়ে নিশ্চয়ই বেশি তথ্য তারেক রহমান সাহেবের কাছে আছে নিশ্চয়ই। দেশের ব্যাপারে। আন্তর্জাতিক ষড়যন্ত্র বা জাতীয় ষড়যন্ত্র সবকিছু ব্যাপারে ওনার কাছে নিশ্চয়ই বেশি ইনফরমেশন আমাদের থেকে আছে। আর একটি কথা আমি বলতে পারি, যে উনি যেভাবে 5ই অগস্টের পরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিএনপির মানুষ নেতাকর্মীদেরকে আহ উম, আহ, পরিচালনা করে যাচ্ছেন, হুম। এবং খুব কঠোর অবস্থায় আছেন, আপনি আপনি তো জানেন। সেই সেই জায়গা থেকে, এবং দেশের জন্য যেভাবে উনি বক্তব্যগুলো রাখছেন, এবং নেতাকর্মীদেরকে আমাদেরকেও ইন্টারনালি উনি যে নির্দেশনাগুলো দিচ্ছেন, এটা প্রতীয়মান হয় যে উনি চিন্তা করছেন যে আগামী নির্বাচন, উনি উনি কিন্তু পাবলিকলি বলছেন যে আগামী নির্বাচন এত সহজ হবে হুম। না। আগামী নির্বাচন অনেক কঠিন হবে। নেতাকর্মীদেরকে উনি সাবধান করছেন। উনি এই যে বিভিন্ন জায়গায় টুকটাক আমরা শুনতে পাই র্যান্ডামলি চাঁদাবাজি, দখলবাজি, এগুলো থেকে নেতাকর্মীদেরকে বিরত থাকতে বলছেন যদি নেতাকর্মীরা ইনভলভ হয়ে থাকে। এগুলো যে উনি করছেন, এগুলো কিন্তু উনি যে দেশে আসবেন তারই পূর্ববর্তী কিছু প্ল্যানিং উনি করছেন। তো সেগুলো বিবেচনা করলে আমি মনে করি সঠিক সময় যখন উনি আচ্ছা, দেখবেন যে এখন আচ্ছা। মানে, তাহলে এই তখন মিলিয়ন ডলার প্রশ্ন যে তারেক রহমান কবে দেশে ফিরবেন, সেটির উত্তর হচ্ছে সঠিক সময়ে। সেটি সেটার আমাদের, উত্তর সঠিক জি, সময়, হ্যাঁ সেটি আমাদের সঠিক দেখার সময়। অপেক্ষায় রইলাম। আহ, একটা প্রশ্ন যে বেগম খালেদা জিয়া বেশ ভালো রকমের অসুস্থ, তিনি চিকিৎসা নিতে গেছেন এবং চিকিৎসারও একটা বড় প্রক্রিয়া, এরপরে হয়তো যুক্তরাষ্ট্রে যাবেন এরকম আমরা জানতে পারছি বা শুনতে পাচ্ছি। আম, এবং তারেক রহমান তিনি হচ্ছেন এখনো বিদেশে আছেন, তার মামলা নিষ্পত্তি হলে দেশে ফিরবেন।
এই প্রশ্নটা অতীতেও অনেকবার আপনারা এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন। তাহলে আপনাদের সামনে আসলে প্রধানমন্ত্রী নির্বাচন এখন যদি হয়, অনেকেই ধারণা করছেন বা এটা একটা মানে অনেক রকম স্পষ্টই হচ্ছে যে বিএনপি এখন যাবে ক্ষমতায় যদি এখন নির্বাচন হয়। তাহলে সেক্ষেত্রে আপনাদের প্রধানমন্ত্রী কে হবেন? আমাদের প্রধানমন্ত্রী যে এখন দেশ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আছেন, উনি শারীরিকভাবে যদি সুস্থ আহ, না বোধ হতে পারেন রাজনীতিতে ফিরে আসার জন্য 100%, তখন তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন আছেনই। আসলে প্রধানমন্ত্রী কে হবে, এটার কিন্তু একেবারে বিএনপি ওয়ারিড না। বিএনপি এখনো গণতান্ত্রিক ধারা যে বাংলাদেশে ফেরত আসছে না বা কখন আসবে সেটা নিয়ে বিএনপি বেশি চিন্তিত। তো সেই জন্য কিন্তু বিএনপি যে 15 বছর কিন্তু একবারও বিএনপি বলে না যে বিএনপি ক্ষমতায় আসতে চায়। আমরা এখনো বলছি যে বিএনপি আহ, আহ, একটি গণতান্ত্রিক ধারা ফেরত আনতে চায়, নির্বাচন প্রক্রিয়াটাকে ঠিক করতে চায়, আমাদের ইয়াং জেনারেশন যারা এত জীবন দিল, যারা প্রাণ দিল, কেন তারা প্রাণ দিল? একটা ভোটও তো তারা দিতে পারলো না, 18 বছরের ছেলেমেয়েরা ভোট দিতে পারেনি গত 15 বছরে। তো এই জিনিসগুলো নিয়ে বিএনপি বেশি চিন্তিত। প্রধানমন্ত্রী কে হবে সেটা সেটা যখন বিএনপি সরকার যদি গঠন করতে পারে, যদি জনগণের ভোটে আসতে পারে, তখন এই মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। যদি চেয়ারপারসন আমাদের আছেন, চেয়ারপারসনের অবর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন অলরেডি দায়িত্বে আছেন। তো সুতরাং এই মেসেজ ইজ ক্লিয়ার। আচ্ছা, মানে সেক্ষেত্রে তিনি হয়তো তখন ভারমুক্ত হবেন। আসলে কবে হন বা কি হয় সেটাও সেটাও একটা আবারও সঠিক সময়ে দেখার মনে হয় বিষয় রয়ে গেল। শ্যামা ওবায়দ, একটু এটি আপনিও বলছিলেন যে তারেক রহমান যেটি বলেছেন এবারের নির্বাচন খুব কঠিন হবে, সহজ হবে না, তিনি বারবার বার্তা দিচ্ছেন এবং তিনি এটি বলেছেন যে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে। কেন এমনটি মনে করছেন? যখন আওয়ামী লীগকে দেশ থেকে উৎখাত করা হয়েছে, মানে আপনাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগ, দেশের নির্বাচনের ইতিহাসগুলো আমরা যদি দেখি, তাহলে তারাই যদি দেশে না থাকে বা তারা তাদের যে বর্তমান বাস্তবতা বিরাজ করছে, তাতে কেন আপনাদের কাছে মনে হচ্ছে যে সামনে নির্বাচন এ যাবৎকালে সবচেয়ে কঠিন হবে বা অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে? দেখুন, এক নম্বর হচ্ছে যে আওয়ামী লীগ উৎখাত হয়েছে, সেটা আমরা আহ, দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে। হুম, কিন্তু আওয়ামী লীগকে আসলে আমরা উৎখাত করতে পেরেছি? বিভিন্ন এজেন্সি গুলাতে, বিভিন্ন আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে, যেগুলো এখনো মানে যে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে, সেগুলোতে কিন্তু এখনো আওয়ামী লীগের দোসররা আছে, সচিবালয়গুলোতে আছে। ইলেকশন কমিশনে কতটুকু তারা এটাকে ক্লিনজিং করতে পেরেছে আমি জানি না, ইলেকশন কমিশনেও থাকতে পারে। এই জিনিসগুলো আগে আমাদের দেখতে হবে। আচ্ছা, আওয়ামী লীগ বিএনপি তো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, হুম, মাল্টি পার্টি ডেমোক্রেসি। আওয়ামী লীগ ছাড়াও এখানে বহু দল এখন আছে। আহ স্টুডেন্টরা একটি দল গঠন করবে। প্রথম কথা, আমরা কাউকে আপনি বললেন না আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বী, আওয়ামী লীগ তো নির্বাচনই হতে দেয় নাই। আওয়ামী লীগকে আমরা কখনোই প্রতিদ্বন্দ্বী মনে করি না। হ্যাঁ, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবসময় বিএনপি এসছে অথবা আওয়ামী লীগ এসছে, সেটা একটা প্রেক্ষাপট। সেটা হয়তো আমাদের রুট লেভেল পর্যন্ত আমাদের জনসমর্থন আছে, আমাদের কমিটি আছে, আমাদের নেতাকর্মী আছে, এই জন্য সেটা একটা বিরাট কারণ। এবং ওই ইতিহাস ঘাটলেও দেখা যায় যে বিএনপি, আওয়ামী লীগ বিএনপির চেয়ে পুরনো দল, কিন্তু বিএনপি কিন্তু অনেক অনেক বেশি জনপ্রিয় দল হুম, আওয়ামী লীগের চেয়ে, সেটা আমি মনে করি। এবং যে অনেক ক্ষেত্রে সেটা সত্য। সেটা যদি হয়ে থাকে, কারণ আমরা দেখেছি বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া কখনো ভোটে হারেননি। হুম, শেখ হাসিনা যেখানে ভোটে হেরে গেছে, তো সেই ক্ষেত্রে চিন্তা করলে বিএনপি অবশ্যই অনেক বেশি জনপ্রিয় দল। কিন্তু এখন যেহেতু অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে, এখন আমাদের আওয়ামী লীগ এখনো কিন্তু বিভিন্ন দলের মধ্য দিয়ে পেনেট্রেট করার চেষ্টা করছে, বিভিন্ন দলে ঢোকার চেষ্টা করছে, যেহেতু যেই কারণে আমরা বারবার বলছি যে এখন কোনো বহিরাগতদেরকে বিএনপিতে আনার প্রয়োজন নেই। এটা একটা স্ট্রিক্ট অর্ডার কিন্তু আমাদের উচ্চ পর্যায় থেকে আছে। কারণ এখন ষড়যন্ত্র আরো ঘনীভূত হচ্ছে, তারা বিএনপিতে ঢুকে বা বিভিন্ন অন্য কোনো রাজনৈতিক দলে ঢুকে তারা আরো বেশি এই মানে দলকে, দেশকে অস্থিতিশীল করতে পারে, নির্বাচন প্রক্রিয়াটাকে অস্থিতিশীল করতে পারে। সেই জন্যই কিন্তু আমরা মানে সাবধান করছি। আপনার প্রশ্নটা কি ছিল জি, সেটা ভুলে মানে গেছি আমি আপনারা এখন। কেন মনে করছেন বা তারেক রহমান কেন মনে করছেন যে এ যাবৎকালের চেয়ে সবচেয়ে বেশি আর কি কঠিন নির্বাচন এবারে হতে যাচ্ছে, যেখানে আসলে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের প্রধানতম ও, প্রতিদ্বন্দ্বী বলে আরেকটা যাকে ব্যাপার আমরা আছে, আরেকটা আরেকটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখন কিন্তু
আপনার মার্কা অফকোর্স বাংলাদেশের পলিটিক্সে মার্কা ইম্পর্টেন্ট, ইলেকশনে মার্কা ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের ডেমোগ্রাফিক্স কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমাদের ইয়াং ভোটার অনেক বেশি বেড়ে গেছে। আমাদের শুধু মার্কা দিয়ে কাজ হবে না, হুম। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ক্যান্ডিডেট ম্যাটার করবে, প্রার্থী ম্যাটার করবে, এবং এটা এবং আমি মনে করি এটা হওয়া উচিত। তাহলে কিন্তু ভালো মানে ভালো এবং উপযুক্ত মানুষগুলো পার্লামেন্টে যাবে। সেটা যদি হয় তাহলে অবশ্যই বিএনপি থেকে যারা ইলেকশন করবে তাদের অবশ্যই মার্কার ঊর্ধ্বে গিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে তাদের নিজ নিজ এলাকার মানুষের কাছে। সেটা কারণ মানুষের মনোজগতের পরিবর্তন হয়ে গেছে। মানুষ কিন্তু জাস্ট ওকে নৌকা দেখলাম, ধানের শীষ দেখলাম, লাঙ্গল লাঙ্গল দেখলাম, বা অন্য কোনো মার্কা দেখলাম, আমি ভোট দিয়ে দিলাম, ওই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে মানুষের একটা শিফট আমরা লক্ষ্য করছি। যেহেতু ডেমোগ্রাফিক্সও বদলে গেছে, ইয়াং ভোটাররা তারা অনেক বাস্তবতা নিরিখে চিন্তা করে। আমি যখন ভোট দিব, আমি যেভাবে চিন্তা করবো, আমার ছেলে বা মেয়ে যখন ভোট দিবে সে ওইভাবে চিন্তা নাও করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আহ ওই ওই বাস্তবতায় উনি কিন্তু যখন আমাদের তো ইন্টারনালি বিএনপির একটা গবেষণা আছে। বিএনপি আমরা 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 বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা নিয়ে আমরা কাজ করি, ভোটারদেরকে নিয়ে কাজ করি, তারা কি চিন্তা করছে এটা নিয়ে কাজ করি। সেটা যখন সেই সেই গবেষণার ডাটাগুলো তো ভারপ্রাপ্ত চেয়ারপারসনের কাছে আছে। হুম। উনি ওই ডাটাগুলো গবেষণা করেও উনি উনি দেখছেন যে অবশ্যই আমার দলের নেতাকর্মী যারা মাঠে আছে বা বিএনপি যারা ভবিষ্যতে ইলেকশন করবে, তারা মার্কা তো ধানের শীষ তো আছে, ধানের শীষের ঊর্ধ্বে উঠে তাদের নিজেদের যোগ্যতাও তাদের স্ব তার এলাকার মানে কি এরকম কোনো ধারণা বা প্রমাণ করতে এরকম হবে। একটা বিষয় কি আছে আপনাদের দলের মধ্যে আলোচনায় যে জনপ্রিয়তায় বিএনপির প্রার্থীদের চেয়ে বেশি অন্য প্রার্থীরা বা তার কাছাকাছি বা তার চেয়ে বেশি জায়গায় চলে যাচ্ছে বা যেতে পারে? না, এটা এটা না। এটা জনপ্রিয়তা, এটা তো ব্যক্তি কেস টু কেস ভ্যারি করে। এটা তো একটা গদবাঁধা একটা ইয়েতে ফর্মুলাতে ফেলা যাবে না। হুম। এখন কে কার চেয়ে বেশি জনপ্রিয় সেটা তো মাঠে প্রমাণিত হবে। আর কিন্তু ওই যে সেটা বললেন আপনাদের সেটা কাছে তো একটা এখন তো জরিপ আছে বা একটা হ্যাঁ, গবেষণা হ্যাঁ, না আছে। না, কথা হচ্ছে না, সেটা হচ্ছে এটা একটা ইন জেনারেল উনি উনি সবাইকে একটা ধারণা দিতে চাচ্ছে যে শুধু ধানের শীষে আসায় বসে থেকেন না। বা ইভেন আমাদের অ্যালায়েন্সে তো যারা আছে তারা তো অনেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে আগে, তাই না? 2018 সালেও করেছে। হুম। শুধু ধানের শীষ হলেই হবে না, মার্কা হলেই হবে না, ধানের শীষে ঊর্ধ্বে উঠে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। এটাই উনি ইন জেনারেল সবাইকে বোঝাতে চাচ্ছেন। এই জন্যই উনি বলছেন যে সব রকম অপকর্ম থেকে দলের নেতাকর্মীদেরকে বিরত থাকতে আচ্ছা, বলছেন, সেটা যাতে একটা উদ্দেশ্য। ধানের শীষকে হুম। ধানের শীষকে আরো বেশি মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া যায়। বিএনপি সবসময় 15 বছর ধরেই জনগণের পাশে ছিল, কিন্তু কিন্তু এখন কয়েকটি নেতাকর্মী কোথায় কি উল্টাপাল্টা করছে সেই জন্য দল ক্ষতিগ্রস্ত হবে, দলের 15 বছরের স্যাক্রিফাইস ক্ষতিগ্রস্ত হবে, জিয়া পরিবারের স্যাক্রিফাইস ক্ষতিগ্রস্ত হবে। সেটা তো আমরা কেউই চাই না, হুম। যে আমরা যারা দলকে ভালোবাসি। সুতরাং সেই কারণে কিন্তু উনি বারবার সাবধান করছেন যে এইসব সব অপকর্ম থেকে দলকে বিরত থাকতে হবে, দলের কিন্তু তারপরে তো নেতাকর্মীদেরকে আসলে বিরত হচ্ছে থাকতে না, হবে। তাই না? মানে তারপরে আমরা প্রায় প্রতিদিনই শুনতে পাচ্ছি যে বিএনপি নিজেদের মধ্যে সংঘর্ষ, সহিংসতা, চাঁদাবাজি ইত্যাদি ঘটনাগুলো ঘটছে। এমনকি মনে হয় দেখছিলাম যে ফরিদপুরেই একজন কৃষক লীগের সম্ভবত একজন নেতা তিনি মারা গেছেন। তার স্ত্রী আপনার নামেও হত্যা মামলা, আপনাকেও আসামি করেছেন। কৃষক দলের সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে মামলা করেছেন। মানে এরকম ঘটনা তো ঘটেই যাচ্ছে। নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল, সহিংসতা থামাতে কেন পারছে না? এরকম ঘটনা যখন ঘটছে তখন তো উনি ব্যবস্থাও নিচ্ছেন। উনি তো ব্যবস্থা নিচ্ছেন। এরকম ঘটনা যখন ঘটছে তখন কিন্তু তো উনি এইটুকু একটু এমন তো বলেন না তো যে শামাল দল ভাই যে বসে এটা নেই। বাড়লো কেন? দেখুন, এটা বিভিন্ন কারণ আছে। আমি আমার ফরিদপুরের ব্যাপারটাকে এক্সাম্পল হিসেবে দেখাতে চাই না, তাহলে আমার ব্যক্তিগত ব্যাপার হয়ে যাবে। আমি ইন জেনারেল যদি বলি যে প্রত্যেক জায়গায় প্রতিযোগিতা আছে। 4 জন 5 জন করে প্রার্থী আছে বিএনপির, এখন আরো বেড়েছে। এখন তো আওয়ামী লীগ যেহেতু আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না আওয়ামী লীগকে সারফেসে, তো বিএনপির অনেক বেশি ক্যান্ডিডেট আছে। তো বিএনপির যারা উপযুক্ত ক্যান্ডিডেট তারা মাঠে থাকার চেষ্টা করছে বা সবাই মাঠে থাকার চেষ্টা করছে, সেই কারণেও একটা কোন্দল হতে পারে। সেই কোন্দলটাকে প্রশমিত করার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য কিন্তু উনি বারবার এই মেসেজটা দিচ্ছে যে আগামী নির্বাচন সহজ হবে না, সবাই ঐক্যবদ্ধ হও, সবাই দেশের জন্য কাজ করার চেষ্টা করো, জনগণের পাশে থাকার চেষ্টা করো। এই মেসেজটা কিন্তু উনি বারবার দিচ্ছে।